প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে তোমার বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের, ছেলে মেয়েদের তুমি নিজেই এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সম্পর্কে শেখাতে পারবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান। Today I will discuss about present continuous tense very easily. So let's start. Present continuous tense বা ঘটমান বা চলমান বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, ঘটছে বা চলছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানকালে কোনো কাজ চলমান বা ঘটমান, বর্তমানকালে কোনো কাজ চলছে বা চলমান, বর্তমানকালে কোনো কাজ ঘটছে বা ঘটমান এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন রীতা স্কুলে যাচ্ছে, রীতার স্কুলে যাওয়ার কাজটা চলছে বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমি ভাত খাচ্ছি, ভাত খাওয়ার কাজটা বর্তমানকালে চলছে বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। বাবা বাজারে যাচ্ছেন, বাবা বর্তমানকালে যাচ্ছে বাজারে, চলছে বোঝাচ্ছে ঘটনাটা, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সে মাছ ধরছে, অর্থাৎ বর্তমানকালে মাছ ধরার কাজটা চলছে বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারা ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলার কাজটা বর্তমানকালে চলছে বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। মা রান্না করছেন, বর্তমানকালে মা রান্না করছে এরকম বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে, চলমান বা ঘটমান এইরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলাটা মনে রাখতে পারি, নামটা ঘটমান বর্তমানকাল বা চলমান বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হলো ঘটমান বা চলমান বর্তমানকাল। ঘটমান মানে কি ঘটছে, চলমান মানে কি চলছে, বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বা ঘটছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমি যদি এর নামটা মনে রাখতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল বা চলমান বর্তমানকাল, তাহলে আমাকে এই টেন্সের বাক্য গঠনের নিয়ম বা বাক্য চেনার উপায় আমাকে কিছু মুখস্থ রাখতে হবে না, শুধু নামটা মুখস্থ রাখলেই হবে। তাহলে বর্তমানকালে কোনো কাজ চলছে, মা রান্না করছেন, তাহলে বর্তমানকালে মা রান্না করছে বোঝাচ্ছে বাক্যটাতে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ। ফ্যানটা ঘুরছে, তাহলে বর্তমানকালে ফ্যানটা ঘুরছে দেখা যাচ্ছে, চলছে এখনও কাজটা, রানিং। কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউ, অনবরত চলছে, বর্তমানকালে চলছে এরকম বোঝাচ্ছে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ। একটা উদাহরণ লিখছি, রীতা চিঠি লিখছে, রীতা চিঠি লিখছে, লিখছে, রীতা চিঠি লিখছে, বাক্যটাতে দেখা যাচ্ছে রীতা চিঠি লিখছে, বর্তমানকালে কাজটা চলছে বোঝাচ্ছে, চলমান, কন্টিনিউ, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আবার যদি লিখি মা রান্না করছেন, মা রান্না করছে, করছে, রান্না করার কাজটা বর্তমানকালে মা করছে, চলছে, কন্টিনিউ, কন্টিনিউয়াস, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারা ক্রিকেট খেলছে, তারা ক্রিকেট খেলছে, তাহলে বর্তমানকালে তারা ক্রিকেট খেলছে বোঝাচ্ছে, খেলার কাজটা চলমান বা ঘটমান, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সে বাজার যাচ্ছে, সে বাজার যাচ্ছে, তাহলে বাজার যাওয়ার কাজটা বর্তমানকালে চলছে বোঝাচ্ছে, বাজার যাচ্ছে, কন্টিনিউ, চলমান বা ঘটমান বোঝাচ্ছে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমি ভাত খাচ্ছি, পরের উদাহরণ, আমি ভাত খাচ্ছি, তাহলে বর্তমানকালে খাওয়ার কাজটা চলছে বোঝাচ্ছে বাক্যটাতে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কন্টিনিউ, কন্টিনিউয়াস চলছে, চলমান
বা ঘটমান বোঝাচ্ছে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। রীতা ফুল তুলছে, রীতা ফুল তুলছে, ফুল তোলার কাজটা চলছে বোঝাচ্ছে বর্তমানকালে, কন্টিনিউ চলছে, চলমান বা ঘটমান, ফুল তোলার কাজটা চলছে এখনো, রীতা ফুল তুলছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবারে বাক্যগুলোকে ট্রান্সলেট করব। তাহলে বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা মুখস্থ রাখতে পারি, বাংলা নামটা মুখস্থ রাখতে পারি, ঘটমান বর্তমানকাল বা চলমান বর্তমানকাল, ঘটছে চলছে এরকম বোঝাচ্ছে বর্তমানকালে, তাহলে আমি যদি নামটা ঠিকঠাক মুখস্থ রাখতে পারি তাহলে বাক্যটা আমি নিজের থেকে তৈরি করতে পারবো। তাহলে বাক্য গঠনের নিয়মও আমাকে মুখস্থ করতে হবে না, বাক্য চেনার উপায়ও মুখস্থ করতে হবে না, আমি নিজের থেকে বাক্য বলতে পারবো। বর্তমানকালে কাজটা চলছে, ফ্যানটা ঘুরছে, তারা ক্রিকেট খেলছে, সে মাছ ধরছে, বাবা বাজারে যাচ্ছে, চলছে বোঝাচ্ছে, তাহলে নিজের থেকে বাক্য তৈরি করতে পারবো যেটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ চলছে। তাহলে একে ট্রান্সলেট করব। রীতা চিঠি লিখছে, তাহলে প্রথমে এটা কি সাবজেক্ট, এটা কি অবজেক্ট, আর এটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে SVO অনুসারে লিখব, SVO, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ইংরেজি বাক্য ট্রান্সলেট করতে হলে বা ইংরেজি বাক্য গঠন করতে হলে, ইংরেজি বাক্য লিখতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। তাহলে রীতা লিখলাম, লিখব রীতা, সাবজেক্ট লিখলাম রীতা। এবার ছাত্রছাত্রীরা ভুলে কি লিখে ফেলে, রীতার পরে যেহেতু লিখছে কাজটা চলছে বোঝাচ্ছে, লেখা ইংরেজি রাইটিং, WRITING, রাইটিং লেটার, তারপর অবজেক্ট আছে লেটার, এরকমও লিখে দেয় LETTER, শেষে ফুল স্টপ। রীতা রাইটিং লেটার, রীতা চিঠি লিখছে, বাক্যটা কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল বাক্য। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে সাহায্যকারী ভার্ব am is are এর যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে। আর am is are কি, এগুলো হলো বি ভার্ব, এই যে বি ভার্বগুলো এখানে লেখা আছে, বি ভার্বগুলো am is are আর ওয়াচ ওয়ার, এগুলো হলো বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বেলায় am is are ব্যবহার করা হয় কর্তা অনুসারে, আর পাস্ট টেন্সের বেলায় ওয়াচ ওয়ার ব্যবহার করা হয় কর্তা অনুসারে। তাহলে এই বাক্যটাকে ঠিকভাবে লিখলে হয়, রীতা, রীতার পরে ইজ বসে, রীতার পরে ইজ বসে, রীতা ইজ। এবার ভার্বের 4 নম্বর ফর্ম, রাইট রোট রিটেন রাইটিং, রাইট রোট রিটেন রাইটিং, এই 4 নম্বর ফর্ম দিতে হবে। রীতা ইজ রাইটিং, WRITING, রাইটিং, আর অবজেক্ট শেষে বসবে লেটার, LETTER, শেষে ফুল স্টপ। রীতা ইজ রাইটিং লেটার, রীতা চিঠি লিখছে। পরের বাক্যে ট্রান্সলেট করব। তাহলে মা রান্না করছে, মাটা এখানে সাবজেক্ট বা কর্তা, রান্নাটা, রান্না করা ইংরেজি ভার্ব বা ক্রিয়াপদ, রান্না করাটা একসাথেই, রান্না করা ইংরেজি হলো কুক, একসাথেই হয়। তাহলে সাবজেক্ট প্রথমে লিখব মাদার, MOTHER, মাদারের পরে সাহায্যকারী ভার্ব একটা দিতে হবে, বি ভার্বের ইজ দেবো, মাদারের পরে ইজ হয়, মাদার ইজ। মনে রাখতে হবে আইর পরে এম সাহায্যকারী ভার্ব বসে আর ইউর পরে আর সাহায্যকারী ভার্ব বসে। আইর পরে এম আর ইউর পরে আর সমস্ত সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, সমস্ত সিঙ্গুলার নাউনের পরে ইজ ব্যবহার হয়, আর প্লুরাল নাউনের পরে আর ব্যবহার হয়। আইর পরে এম বসে আর ইউর পরে আর বসে, আর সমস্ত সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়, আর প্লুরাল নাউনের ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। তাহলে মাদার ইজ, মাদার সিঙ্গুলার, ইজ বসলো, মাদার সিঙ্গুলার নাম্বার, মাদার ইজ। এবার ভার্ব, এখানে ভার্ব রান্না করা গেছে কুক, তার 4 নম্বর ফর্ম, কুক, কুকড, কুকড, কুকিং, কুকস। তাহলে 4 নম্বর ফর্ম কুকিং, কুকিং বসাবো, COOKING। মাদার ইজ কুকিং,
মা রান্না করছে। পরের বাক্য আছে তারা ক্রিকেট খেলছে। তাহলে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা, ক্রিকেটটা অবজেক্ট, খেলছেটা ভার্ব। তাহলে SVO বসাবো। প্রথমে সাবজেক্ট লিখবো তারা, ইংরেজি দে। দের পরে প্লুরাল নাউন আছে, এখানে প্লুরাল প্রোনাউন আছে। তাহলে কি দেবো? দের পরে আর বসবে, দে আর। এবার খেলা ইংরেজি প্লে, তার 4 নম্বর ফর্ম প্লেয়িং, দে আর প্লেয়িং, PLAYING, প্লেয়িং। এই ভার্বের ফর্মগুলো কিন্তু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর ভার্বের ফর্মগুলো মুখস্থ করার একটা শর্টকাট প্রসেস আছে। বেশিরভাগ মূল ভার্বের শেষে ইডি যোগ করে 2 নম্বর এবং 3 নম্বর ফর্ম করা হয়। যেমন প্লে, প্লেড, প্লেড, শেষে ইডি যোগ করে 2 নম্বর 3 নম্বর ফর্ম করা হয়েছে। আর 4 নম্বর ফর্ম তো মূল ভার্বের শেষে ING যোগ করে করা হয়। আর 5 নম্বর ফর্ম ভার্বের শেষে, মূল ভার্বের শেষে মানে V1 এর শেষে S বা ES যোগ করে 5 নম্বর ফর্ম করা হয়। 4 নম্বর V4 আর V5 এটা কোনো ব্যাপার নয়, এটা সহজে মুখস্থ হয়ে যাবে। কেননা মূল ভার্ব V1 এর শেষে ING যোগ করে 4 নম্বর ফর্ম করা হয়েছে ভার্বের, আর V1 এর শেষে S বা ES যোগ করে ভার্বের 5 নম্বর ফর্ম করা হয়। আচ্ছা, দে আর প্লেয়িং। এবার কি আছে? ক্রিকেট অবজেক্ট আছে, অবজেক্ট বসিয়ে দেবো ক্রিকেট, CRICKET, শেষে ফুল স্টপ। দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। সে বাজারে যাচ্ছে, সেটা এখানে সাবজেক্ট বা কর্তা, বাজারেটা অবজেক্ট, যাচ্ছেটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর যাচ্ছে ভার্ব লিখবো, তারপর অবজেক্ট লিখবো। সে ইংরেজি হি, এর পরে সাহায্যকারী ভার্ব কি বসবে? ইজ, হি ইজ, সিঙ্গুলার নাউন আছে, হি ইজ। এবার কি? হি ইজ। যাওয়া ইংরেজি গো, গোর শেষে ING যোগ করে দেবো, 4 নম্বর ফর্ম করা হলো, হি ইজ গোয়িং। মার্কেট, বাজারেতে, টু গো, কেননা গো ভার্বের পরে একটা টু দিতে হয়, টু প্রিপোজিশন নাই গো ভার্ব, তাই জন্য টু একটা দিতে হবে। হি ইজ গোয়িং টু, বাজারে ইংরেজি মার্কেট, MARKET, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। পরে বাক্য আছে আমি ভাত খাচ্ছি। তাহলে আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা, ভাতটা অবজেক্ট, খাচ্ছিটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে আমি ইংরেজি লিখবো আই, আইয়ের পরে অ্যাম বসে সাহায্যকারী ভার্ব, আই অ্যাম বসিয়ে দেবো, আই অ্যাম। এবার খাওয়া ইংরেজি কি? ইট, তার শেষে ING যোগ করে দেবো, ইটিং, EAT, তার শেষে ING, ইটিং, আই অ্যাম ইটিং। এবার ভাত ইংরেজি রাইস, অবজেক্ট বসিয়ে দেবো, RICE, শেষে ফুল স্টপ, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। পরের বাক্য আছে রিতা ফুল তুলছে। তাহলে রিতাটা এখানে সাবজেক্ট বা কর্তা, ফুলটা অবজেক্ট, তুলছেটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট ট্রান্সলেট করবো এরকম। তাহলে রিতা ইংরেজি RITA, রিতা। রিতার পরে সিঙ্গুলার নাম্বার আছে, নাউন, সাবজেক্ট, কর্তা। তাহলে কী দেবো? রিতার পরে ইজ দেবো, রিতা ইজ। তোলা ইংরেজি কি? প্লাক, প্লাক মানে তোলা, তার শেষে ING যোগ করে দেবো, প্লাকিং করে দেবো, রিতা ইজ প্লাকিং, PLUCKING, রিতা ইজ প্লাকিং। এবার ফুল ইংরেজি ফ্লাওয়ার বসিয়ে দেবো, রিতা ইজ প্লাকিং ফ্লাওয়ার, FLOWER, শেষে ফুল স্টপ, রিতা ইজ প্লাকিং ফ্লাওয়ার, রিতা ফুল তুলছে। ব্যাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হলো। এবার এই যে বাক্যগুলো ট্রান্সলেট হলো সেটা কীরকমভাবে হলো? তাহলে বাক্যগুলো কীরকম গঠন হলো তার একটা রুল বা সূত্র লিখে নেব। সূত্র, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে, তাহলে সাবজেক্ট লিখে দেবো, সংক্ষেপে S লিখে দিলাম। তারপর বি ভার্ব, অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে বি ভার্বের, তাহলে এবারে বি ভার্ব বসিয়ে দেবো, বি ভার্ব। বি ভার্বগুলো কী কী? না অ্যাম ইজ আর, অ্যাম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে। তারপর V4কে বসাতে হবে, V4 বসিয়ে দিলাম। তারপর কি বসাতে হবে? অবজেক্ট বা কর্ম, তো অবজেক্ট বা কর্ম বসানো হয়েছে। ব্যাস কমপ্লিট। সূত্রটা এরকম, সাবজেক্ট, তারপর বি ভার্বের অ্যাম ইজ আর যে কোনো একটা, তারপর V4 ভার্বের 4 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট, অবজেক্ট বসে গেছে। এই প্রসেসে এই নিয়মে বাক্যগুলো গঠন হয়েছে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা নিজের থেকেই লিখতে পারবো, আমাকে কোনো মুখস্থ করার দরকার নেই। এই কাজগুলো বর্তমানকালে চলছে বোঝাচ্ছে, সব যতগুলো কাজ, যতগুলো উদাহরণ দেওয়া আছে বর্তমানকালে চলছে বোঝাচ্ছে। তাহলে এর দ্বারা আমরা নিজেরাই সংজ্ঞা লিখতে পারবো, বর্তমানকালে কোনো কাজ চলছে, ঘটছে বা হচ্ছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো মুখস্থ করার দরকার নেই। তুমি যখন অন্য কাউকে পড়াবে, বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের বা নিজের সন্তানদের যখন পড়াবে,
তখন নিজের থেকেই তুমি পড়াবে, কোনো মুখস্থ করার দরকার নেই। বর্তমানকালে কোনো কাজ চলছে, ঘটছে বা হচ্ছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর তুমি এটা বুঝবে কী করে, কেননা নাম দেখেই বুঝবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হলো ঘটমান বর্তমানকাল বা চলমান বর্তমানকাল। তাহলে ঘটমান মানে কি, ঘটছে বা চলছে। বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো মুখস্থ করার দরকার আছে? একদম না, কোনো মুখস্থ করার দরকার নেই। তুমি নিজের থেকেই তুমি বলবে, নিজের থেকেই পড়াবে। তাহলে সংজ্ঞাটা লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? নিজের থেকে লিখবে যে বর্তমানকালে কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, ঘটছে বা চলছে। হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউ চলছে, হচ্ছে, ঘটছে বা চলছে, হচ্ছে, ঘটছে বা চলছে, এরকম বোঝালে, এরকম বোঝালে ভার্বের, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স হয়, টেন্স হয়। তো কমপ্লিট। তাহলে বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, ঘটছে বা চলছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বাক্য গঠনের নিয়মও মুখস্থ করার দরকার নেই, বাক্য চেনার উপায়ও আমাকে জানতে হবে না, শুধু আমাকে নামটা মুখস্থ রাখলেই হলো। আর এর নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা সূচক বাক্য বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা না সূচক বাক্য, সেগুলোর জন্য আলাদা ভিডিও দেব, আলাদা ক্লাস দেব।